পাহাড়ি অঞ্চলে যখন করেও কেউ ঘুরতে যায় তখন কোন ধরনের গাছ বেশি মানুষ থাকে বলো তো? লম্বা সেই গাছগুলোর কথা। তোমরা কখনো গেছো ঘুরতে কোনো পাহাড়ি অঞ্চলে? সেই সব যেসব জায়গায় দেখবে সুন্দর সেই বরফ পড়ে, সুন্দর ওই জায়গাগুলো না? ওইসব জায়গায় তুমি ঘুরতে গিয়ে এখানকার মতো আম গাছ বা জাম গাছ দেখবে না। কোন ধরনের গাছ আমরা বেশি দেখবো বলো তো? ওই ধরনের অঞ্চলে যদি ঘুরতে যাই দেখবো পাইন গাছের মতো কিছু গাছ। তাহলে ওয়েলকাম টু উনাউসার বায়ো ক্লাস। আজকে আমরা একটা স্পেশাল এই ধরনের গাছগুলোকে নিয়ে পড়বো, যাদেরকে আমরা বলছিলাম ব্যক্তবীজী, মানে যাদের ফল গঠিত হয় না। সেই জন্য কি হয়, এই যে বীজটা ফলের মধ্যে থাকতে পারে না, তাহলে ফলটা যেহেতু নেই, বীজটা নগ্ন অবস্থায় আছে। তাহলে এই ধরনের গাছগুলো সম্বন্ধে চলো আজকে তোমাদের সাথে ডিসকাস করি। তার আগে আজকে কোয়েলকে প্রথম থ্যাংক ইউ জানাই, তার কারণ ও সুন্দর একটা পিকচার পাঠিয়েছে যেখানে ও গাছ বসাচ্ছে, এবং সেই পিকচার পেয়ে সত্যি তোমাকে থ্যাংক ইউ জানানো উচিত। এছাড়া অলরেডি সুমনা এবং সোহম তোমরাও পাঠিয়েছো, তাই সুমনা, সোহম এবং কোয়েল আমার সবথেকে ফেভারিট স্টুডেন্টদের মধ্যে তোমরা এই গ্রুপে চলে এসছো, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখবো, যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ভালো মনের মানুষ, এবং ভালো মনের মানুষরাই আলটিমেটলি জীবনে সফলও হয়। তাই তোমাদের তিনজনকে আমরা স্পেশাল ভাবে থ্যাংক ইউ জানালাম, কারণ তোমরা সুন্দর গাছ বসিয়েছো, গাছ বসিয়ে প্রকৃতির ভালো করা অলরেডি শুরু করে দিয়েছো। ওকে, এছাড়া আমার অন্যান্য যে স্টুডেন্টরা কৌশিক, নাজমা, নেহা, সৌম্য, বনানী, রিয়া, সোহেল আহমেদ, প্রণবেশ, পাপন, শুভদীপ, তিতাই, আবু সেলেম, প্রিয়া, সুদর্শন, প্রিয়াসু, তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই আজকের এই ক্লাস অ্যাটেন্ড করবার জন্য, এই ক্লাসে তোমাদের আসবার জন্য। হয়তো কেউ কেউ লাইভে আছো, কেউ পরবর্তীকালে এই ক্লাস দেখবে, তাদের সবাইকে মৃত্তিকা, প্রীতম, সোমা, রাজন, দেখো আজকে তাহলে আমরা এই জিমনোস্পার্ম সম্বন্ধে দেখবো। এই গাছগুলোকে আলটিমেটলি আমরা একটা উডি প্ল্যান্ট বলি, মানে এদের কাষ্ঠল গাছ বলবো, এবং এই গাছগুলোকে কর্নিফায়ার্সও বলে। এদের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্যগুলো সেগুলো তো আজকে আলোচনা করতেই হবে। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরা এক্সট্রিম কিছু কন্ডিশন, সেখানে ওরা বসবাস করতে পারে, যেখানে বরফ পড়ছে, ঠান্ডা, সেই সব জায়গাতেও। তাহলে জিমনোস্পার্মের আজকে আমরা তাদের বৈশিষ্ট্য দেখব আর তাদের লাইফ সাইকেল দেখব, এটাই আমাদের সিলেবাসের মধ্যে আছে। এবার দেখো, প্রথম যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখতে চাই, আমরা অলরেডি অ্যালগি পড়েছি, ব্রায়োফাইটা পড়েছি, টেরিডোফাইটা পড়েছি। আজকে আমরা টেরিডোফাইটার থেকেও একটা উন্নত জীবগোষ্ঠীকে দেখছি, তারা হচ্ছে ব্যক্তবীজী। যে ব্যক্তবীজী উদ্ভিদগুলো দেখতে পাচ্ছ, এদের মধ্যে কাণ্ড বলো, পাতা বলো বা মূল বলো, এটা কিন্তু অনেকটাই সুগঠিত। আর এদের মধ্যে যদি তুমি পাতাগুলো দেখো, পাতা মানে লিভস, এই লিভস গুলো বিভিন্ন প্রকারের হয়। একটাকে আমরা বলবো, দেখো কিরকম কাঁটার মতো দেখতে লাগছে লিভস গুলোকে, কেন বলতো এরকম থিন আর নিডল লাইক, ছুঁচালো কেন? কারণ বরফ যেন এই লিভগুলোর ওপর বসতে না পারে। যদি এই পাইন গাছ, এটা তো একটা পাইনই দেখাচ্ছে তোমাকে, এই পাইন গাছের সব থেকে মূল বৈশিষ্ট্য হচ্ছে এদের কোনস দেখা যায়। কোনস মানে যেটাকে আমরা অনেকটা সেই পুং ধানি আর শ্রীধানির মতোও বলতে পারো, কিন্তু এদের ফুলের মতো অংশ নেই, তার বদলে কি আছে? কোনস আছে। এই কোনস গুলো একটা গাছের মধ্যে পুরুষ এবং স্ত্রী, অর্থাৎ মেল কোনস এবং ফিমেল কোনস দুটোই বর্তমান একটা গাছের মধ্যে, তাই এটাকে আমরা মনোসিয়াস প্ল্যান্টও বলি, অর্থাৎ মনোসিয়াস উদ্ভিদ। দেখতে পাচ্ছ, এই হচ্ছে মেল কোনস আর এই হচ্ছে ফিমেল কোনস। তাহলে মেল কোনস আর ফিমেল কোনস থাকাটা ইম্পর্টেন্ট নয়, এদের ইম্পর্টেন্স এরা যৌন জননে পার্টিসিপেট করে, সেই জন্যই বীজ উৎপন্ন হয়। এরা প্রথম এমন একটা উদ্ভিদ যাদের মধ্যে তুমি বীজের কথা দেখছো। দেখো, এই সেই আলটিমেটলি উদ্ভিদের কথা বলি, এই সেই উদ্ভিদ থেকে দেখতে পাচ্ছ মেল কোনস আর এই ফিমেল কোনস। ফিমেল কোনসকে আবার মেগাস্পোরাঞ্জিয়াম, আর এই তোমার মেল কোনসকে মাইক্রোস্পোরাঞ্জিয়াম বলে। এখান থেকে কি তৈরি হয়? একটা পুং জনন কোষ তৈরি হয়, যেটাকে তুমি পোলেন গ্রেনসও বলতে পারো, মাইক্রোস্পোরও বলতে পারো।
এটা সাধারণত হাওয়া বা বাতাসের সাহায্যে বা উইন্ডের সাহায্যে ওরা আস্তে আস্তে এই স্ত্রী কোষের কাছে যায়। সবাই যেতে পারে না নিশ্চয়ই, যারা যারা গিয়ে পৌঁছলো তারাই জনন কার্যে লিপ্ত হতে পারে। এবার এই স্ত্রীধানী স্ত্রী কোণটার কথা বলছিলাম, ওর মধ্যে কি আছে, এক সেল আছে। এবার এসছে কে, মানে তোমার স্ত্রী জনন কোষ আছে আর এখানে এসছে এবার পুংজনন কোষ। এবার দুজনে আসলে কি হবে, এদের দুজনের মধ্যে একটা মিলন ঘটবে, এটাকে আমরা ফার্টিলাইজেশন বললাম। ফার্টিলাইজেশনের পর নিষেকের পর কি তৈরি হলো, হলো তোমার জাইগোট তৈরি হলো। এখানেই কাজ শেষ নয়, এখনো কাজ বাকি। কাজটা হচ্ছে এইখানে ফুড রিজার্ভ করে থাকতে থাকলো আর এখান থেকে আস্তে আস্তে এটা সুগঠিত হয়ে সিড বা বীজ তৈরি করলো, কিন্তু শুধুমাত্রই বীজ, কোনো ফল নেই। সেই জন্যই বীজটা আছে নগ্ন অবস্থায়। সেই জন্য এটাকে আমরা কি বলছি, ব্যক্ত বীজি উদ্ভিদ। এবার এই সিডস গুলো বা কি হয়, চারিদিকে ছড়িয়ে যেতে থাকে আর চারিদিকে গাছ আর গাছ তুমি দেখতে পাবে। এই হচ্ছে আমাদের কার ক্ষেত্রে দেখলাম, পাইন গাছের ক্ষেত্রে দেখলাম। তাহলে এই পাইন গাছকে নিয়েই আজকে আমাদের পড়া ব্যক্ত বীজি। এছাড়াও শুধু যে পাইন এদের মধ্যে আছে তা নয়, তোমাদের অনেকের বাড়িতে সাইকাস জাতীয় গাছ আছে, সেই সাইকাসও কিন্তু এই গ্রুপের মধ্যেই পড়ে। দেখিনি আমরা তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস দেখাই। তাহলে এবার চলে আসুন। দেখো, আমরা ব্যক্তবীজি বা জিমনোস্পার্মের কথা বলছি। জিমনোস্পার্মের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের নগ্ন বীজযুক্ত এবং ফল গঠিত হয় না, মানে এদের শুধুমাত্র এই বীজের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, ফল দেখতে পাচ্ছি না। বীজে একাধিক বীজপত্র থাকে, এটাও এদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অনেকগুলো বীজপত্র দেখবে, একটা দুটো নয়, অনেকগুলো। আর কি দেখবে, সুমিত, দেবাঞ্জন, অলোকেশ, শম্ভুনাথ, সরোজ, ভালোভাবে দেখো। প্রধান যে উদ্ভিদটা আমরা দেখতে পাচ্ছি, ওই উদ্ভিদ দেহটা রেণুধর, এবং এই জন্যই তুমি ওর মধ্যে মূল দেখতে পাবে, কাণ্ড দেখতে পাবে এবং পাতা দেখতে পাবে। তাহলে মূল উদ্ভিদ দেহটি কি হলো, রেণুধর। আর রেণুধর উদ্ভিদের মধ্যে তুমি কি দেখবে, সেই কোষ গুলো দেখবে, মানে ওরা হচ্ছে কি ধর হবে, লিঙ্গধর হবে। এবার দেখো ভালো করে, নালিকা বান্ডিল বর্তমান, নালিকা বান্ডিল মানে ভাস্কুলার বান্ডিল, মানে জাইলেম ফ্লোয়েম, সেটাও কিন্তু এদের মধ্যে বর্তমান থাকবে। এরা ছাড়াও গৌণ বৃদ্ধি দেখা যাবে, মানে এদের কাণ্ড এইভাবে বাড়তে থাকবে তাদের চওড়াতে, এটাকেই তো গৌণ বৃদ্ধি বলবো। এটা এদের মধ্যে দেখতে পাবো আমরা। আর দুই রকম পাতা থাকে, একটা হচ্ছে স্বল্পপত্র আর একটা পর্ণপত্র, মানে একটা অনেকটা আঁশের মতো যেটা গাছের কাণ্ডের সঙ্গে জেনারেলি থাকে, আর একটা হচ্ছে যেটা ছুঁচালো প্রকৃতির হয়। তাহলে দু প্রকারের পত্র তুমি দেখতে পাবে। এই হচ্ছে আমাদের জিমনোস্পার্ম বা ব্যক্তবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। এবার ব্যক্তবীজি উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব চলো আমরা একটু আলোচনা করি। অর্থনৈতিক গুরুত্ব বলতে, এরা যেহেতু কাষ্ঠল হয়, আমরা কাঠ উৎপাদনে এদের ব্যবহার করতে পারি। এটা ছাড়াও ওষুধ উৎপাদনে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটা ছাড়াও রজন প্রস্তুতিতে আমরা পাইন গাছের যথেষ্ট ব্যবহার করি। এটা ছাড়াও ট্যানিন উৎপাদনেও আমরা কিন্তু এই ধরনের ব্যক্তবীজি উদ্ভিদদেরই ব্যবহার করি বেশি। এছাড়া আঠা তৈরিতেও ব্যবহার করি। এছাড়া ভূমিক্ষয় রোধে, পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিক্ষয় রোধ একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটাতে কিন্তু পাইন গাছ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তাহলে বিষ্ণু, কাজী আহমেদ, রঞ্জন, ইনজামুল, শুক্লা, পম্পা, আফজল, ব্যাপারটা বুঝতে পারলে? দেখো এবার আমরা ব্যক্তবীজি উদ্ভিদের একটু শ্রেণী বিভাগটা জেনে নিই। কি সেটা, আমরা এদেরকে তিনটে গ্রুপে ভাগ করছি। একটা হচ্ছে সাইকোডোপসিডা, কর্নিফেরপসিডা, আর একটা তার বন্ধু নিটপসিডা। কোন নামটা পছন্দ হলো? তিনটে পছন্দ করতেই হবে, বাট এদের মধ্যে মাথায় রাখো কর্নিফেরপসিডাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথম আমরা
দেখো সাইকাডোপসিডা, এই সাইকাডোপসিডার সম্বন্ধে তোমাকে একটু বলি। এরা বড় যৌগিক পত্রযুক্ত উদ্ভিদ হয় এবং এরা কিন্তু একলিঙ্গ, মানে একটা গাছের মধ্যে একটাই লিঙ্গ বর্তমান থাকবে। এরা সাইকাস হচ্ছে এদের একটা উদাহরণ। এদের কিন্তু তুমি পাতাগুলোই বিস্তৃত দেখবে, শাখা কিন্তু দেখবে না, তাই এদেরকে আমরা বললাম অশাখা উদ্ভিদ। সব থেকে ইম্পর্টেন্ট যেটা কর্নিফেরপসিডা, তারা অনেক শাখা পোশাখা যুক্ত এবং বৃক্ষ জাতীয় উদ্ভিদ, অনেক বড় সাইজের হয়। এদের মধ্যে শল্কপত্র এবং পর্ণপত্র দুটোরই উপস্থিতি তুমি দেখবে। উদাহরণটা কি বলছি? পাইনাস, এটা তোমাকে আগেই বললাম। এছাড়াও নিটপসিডা, দেখো এটা ক্ষুদ্র বৃক্ষ জাতীয় উদ্ভিদ, মানে পাইনের মতো অত বড় নয়। আর এরা জেনারেলি গুল্ম জাতীয় উদ্ভিদই হয়, কিন্তু এরা উদ্ভিদ। এরাও কিন্তু জানো তো একলিঙ্গ টাইপের, একলিঙ্গ। এরা কিন্তু ছিল কিন্তু উভলিঙ্গ, এটা মাথায় রাখতে হবে। আমরা মেল কোন আর ফিমেল কোষ একটা দেহের মধ্যেই দেখেছিলাম পাইনের ক্ষেত্রে। এরাও কিন্তু একলিঙ্গ। উদাহরণটা খুব মজার, কি দেখো নিটামুলা, এটা হচ্ছে এর উদাহরণ। এটা তোমাকে একটু মনে রাখতে হবে। তাহলে এই তিনজনের সম্বন্ধে একটুখানি মনে রাখলেই তোমার কাজ শেষ। কিন্তু যদি বলো সব থেকে ভালো গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে এখন পড়বো, সেটা হচ্ছে পাইনের জীবনচক্র বা জনুক্রম। মানে জনুক্রম মানে আমরা আগেও বুঝিয়েছি, মানে অল্টারনেশন অফ জেনারেশন। কি কি হয় সেখানে? একবার হয় রেণুধর উদ্ভিদের কথা বলবো, একবার লিঙ্গধর উদ্ভিদের কথা বলবো। কিন্তু প্রধান উদ্ভিদ দেহটি কোনটা? তুমি পাইনটাকে নিয়েই কল্পনা করো। প্রধান উদ্ভিদ দেহটি রেণুধর, তাই তো? ঠিক বললাম। এবার দেখো, তাহলে এইটা হচ্ছে সেই রেণুধর উদ্ভিদ। স্পোরোফাইট, স্পোর মানেই রেণু। এখান থেকে কি তৈরি হয়েছে? কি দেখেছি আমরা? এর মধ্যে থেকেই তোমার তৈরি হচ্ছে কোন্স গুলো। একটাকে আমরা মেল কোন্স আর একটা ফিমেল কোন বলছি। এবার এই যে কোন্স গুলো থেকেই তৈরি হচ্ছে পোলেন গ্রেনস। পোলেন গ্রেনস, পোলেন গ্রেনস দেখো তৈরি হয়েছে। এখান থেকে কি তৈরি হয়েছে? এক্সেল তৈরি হয়েছে। কোন প্রসেসকে অবলম্বন করে? মিওসিস, কোষ বিভাজনকে অবলম্বন করে। তারপর কি হবে? এই পোলেন গ্রেনস মানে পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলন ঘটবে। মিলন ঘটে কি তৈরি হবে? ফার্টিলাইজেশনের পর জাইগোট। জাইগোট থেকে কি তৈরি হবে? সিড তৈরি হবে। সিডটা মাটিতে পড়বে, মাটিতে পড়ে কি তৈরি হবে? স্পোরোফাইট তৈরি হবে। এইভাবে অল্টারনেশন অফ জেনারেশন সংঘটিত হয় ব্যক্তবীজ উদ্ভিদের মধ্যে। কম্পারেটিভলি এটা ইজি, কিন্তু তুমি ভিডিওটা ভালো করে মাথায় রাখলে এগুলো নিজের ভাষায় লিখবে, কিন্তু এইভাবেই লিখবে। তোমার বইতে এরকম ছবিও আছে, টেক্সট বইতে, ঠিক এইভাবে লিখবে বোর্ডের জন্য। তাহলে এই হচ্ছে আজকে আমাদের পড়া। আজকে আমাদের কয়েকটা হোমওয়ার্ক দিয়ে চলো। ব্যক্তবীজ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লেখো। আর একটা কোশ্চেন লেখো, পাইনের অর্থনৈতিক গুরুত্ব লেখো। আর একটা কোশ্চেন, সাইকাস ও পাইনসের মধ্যে পার্থক্য লেখো। তার পরবর্তীকালে একটা কোশ্চেন, পাইনের জীবন চক্রের জনক্রম বর্ণনা করো। এই চারটে কোশ্চেনের বাদে তোমার ক্লাস 12 এ কোশ্চেন আসবে না। যদি কোনো শর্ট কোশ্চেন আসে তাও এর মধ্যে থেকেই অ্যানসার তুমি পেয়ে যাবে, 100% গ্যারান্টি, 99 নয় কিন্তু। বুঝে গেছো ব্যাপারটা? তাহলে আজকে আমরা এতখানি পড়লাম। তোমাদের সবাইকে কৌশিক, সোমেন, রূপকথা, সুমনা, দিলরা, সুপ্রিয়া, সুজয়, অনুষ্কা, মৃত্তিকা, প্রীতম, ঋতশ্রী, সোমা, রাজ, পর্ণেশ, শিবা, অভিসারিকা, অপলা, সায়ন, দেবাঞ্জন, সুমিত, নাজমা, প্রিয়তমা, ঝুমা, বাণী, অরিজিৎ, অনিমেষ, বিষ্ণু, কাজী আহমেদ, রঞ্জন, ইনজামুল, শুক্লা, আফসুল, তাপসী, সুব্রতা, অর্পিতা, আমরুল, সরোজ, শম্ভুনাথ, আম্বুকারী, অলোকেশ, নেহা, মোহাম্মদ সাহেল, রিয়া, বনানী, সৌম্য, প্রণবেশ, পাপন, শুভদীপ, তিতাই, আবু সালেম, প্রিয়া, সুদর্শন, প্রিয়াসু, আর আমার বেস্ট 3 জন স্টুডেন্ট কোয়েল, সুমনা এন্ড সোহম। তোমাদের সবাইকে আজকে থ্যাংক ইউ জানাই আজকের এই ক্লাসটা মন দিয়ে দেখবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সঙ্গে এর পরের ক্লাস আবার আমরা দেখা করব, সেটা হচ্ছে গুপ্তবীজ উদ্ভিদ সম্বন্ধে। তোমরা তোমাদের হোমওয়ার্ক গুলো ফটাফট করতে থাকো। এর সঙ্গে সঙ্গে পুরনো যেগুলো হয়ে গেছে সেইগুলোকেও একটু একটু করে রিভিশন করতে থাকো, একটু একটু করে রিভিশন করো। আর আমরা তোমাকে আবার পরবর্তী
দিনে মানে পরের দিন বা তারপরের দিন বা মন্ডেতে আবার নতুন একটা ক্লাস আমরা করব কার ওপর, সেটা হচ্ছে গুপ্তবীজ উদ্ভিদের ওপর। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ।